মাঝের কয়েকটা দিন কেটে গেছে নিজস্ব নিয়মে। আজ সেই শুক্রবার। কলেজ না গিয়ে ফাল্গুনী নজর রাখছিল সুবেশের ওপর। একবার অবশ্য নামকাও আসতে অরুণা জিজ্ঞেস করতে এসেছিল, যাবে না শুনে নিশ্চিন্ত হয়েছে। বাড়ির কাজ তো কম নয়, বড় মেয়ে বাড়িতে থাকলে খানিকটা সাহায্য হয় বই কি। নতুন মা কি করেছিল জানে না সে, তবে পরের দিনেই সমাপ্তি ফিরে গিয়েছিল শ্বশুর বাড়ি। এই মুহূর্তে ফাল্গুনী সমস্ত মনোযোগ দখল করে আছে সুবেশ। ভেতরে ভেতরে সে যে বেশ উত্তেজিত, তা দিব্যি বোঝা যাচ্ছে। কিশোরী ছেলেটার কত ক্ষমতা যে মনের ভাব লুকোবে, কিন্তু অরুণার স্নেহান্ধ দৃষ্টির সামনে ছেলের কোনো বেচালি ধরা পড়ে না। সে আজও সমানে ছেলেকে অনুরোধ করতে ব্যস্ত, দুপুরবেলা একটু অন্তত ডাল ভাত মুখে দেওয়ার জন্য। আজ কিন্তু সুবেশ আর মায়ের ক্রমাগত বকবকানি শোনার জন্য অপেক্ষা করল না। বাধ্য ছেলের মতো আসন পেতে খেতে বসে গেল। খাওয়ার পর আবদারের ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আজ কিন্তু বিকেলের ঝোঁকে পূর্ণর সঙ্গে একটু দেখা করতে যাব। পরীক্ষা তো প্রায় এসেই গেল, নোটসগুলো দরকারি। জানোই তো আমি ফিউচারে বিদেশে যেতে চাই। একবার সেটেল হয়ে গেলে তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তুই পারবি, পারবি, আমি জানি। আমার ছেলে তুই, দেখবি ভবিষ্যতে তুই অনেক বড় হবি। চোখ তোর, কিন্তু স্বপ্ন আমি দেখি। বড় চাকরি পেলে সবকিছু ছেড়ে আমিও চলে যাব তোর সঙ্গে। এই অভাবের সংসারে দিনের পর দিন আর ভালো লাগে না। বিকেল 5টা বাজলো সাড়ম্বরে। পুরনো দিনের ঘড়ি ঢং ঢং শব্দে জানিয়ে দিল তার অস্তিত্ব। সাদা মাখন জিন্স আর ঘন নীল গেঞ্জি পরে তৈরি হয়ে নিল সুবেশ। আজ ফান্টুদার থেকে মালটা নিতে হবে, তারপর জায়গা মতো পৌঁছে দিলেই কড়কড়ে 25,000। একটা দুর্দান্ত কেক দেখেছে প্রিন্সেসের জন্য, সঙ্গে ডিজাইনার গাউন। প্রিন্সেসের একটা চুমুর জন্য সে সবকিছু করতে পারে। তার মতোই কাছাকাছি স্কুলের গরিব কয়েকটা ছেলে ফান্টুদার সঙ্গে মিলেই কাজ করে, না করে উপায় বা কি। পয়সাওয়ালা ঘরের ছেলেরা দামি ধোয়া টানবে, বাইকের পেছনে চাপিয়ে সুন্দরী গার্লফ্রেন্ড ঘোরাবে, শপিং মলে নিয়ে গিয়ে দেদার শপিং করে দেবে, ড্রেস, কসমেটিক্স, রেস্তোরাঁয় খাবে। আর তারা গরিব বলে কি শুধু চেয়ে চেয়ে দেখবে? গরিব বলে কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? সেই জন্যই তো বুঝে শুনে ফান্টুদার দোকান থেকে মাল দেওয়া নেওয়ার কাজটা নিয়েছে। বাইরে চকোলেট, লজেন্স, ম্যাগির মুদি দোকান, আর ভেতরে থাক সে কথা। মোদ্দা কথা, এই বয়সেই সুবেশ বুঝে গেছে টাকার গায়ে কোনো রং থাকে না। এখন সুবেশের পকেটে পয়সা ঝনঝন। বড়লোকের পয়সাওয়ালা ছেলেপুলেরাও সমঝে চলে। টাকা আছে তাই ঠাটবাট, পকেটে মাল না থাকলে কেউ ফিরেও তাকাবে না। তার প্রিন্সেসই কি এত সহজে হাতে হাত গালে গাল রাখতে দিত? শপিং মলে ঘুরতে গিয়ে 4,500 ড্রেসটা পছন্দ হয়েছিল। ভাগ্যিস সেদিন পকেটে ফান্টুদার থেকে পাওয়া কড়কড়ে নোটগুলো ছিল। সঙ্গে সঙ্গে পে করে দিতেই না খেলা ঘুরে গেল। টাকায় দুনিয়া বশ। বিড়বিড় করে জপতে জপতে ফান্টুদার দোকানে এলো সে। মালটা হাতে নিতেই বেশ সাবধানী ভঙ্গিতে বলল সে, দামি মাল, সাবধানে নিবি কিন্তু, কিছু হলে তোর খবর আছে। প্রতিবারই এভাবে সাবধান করে ফান্টুদা। মুদির দোকান চালায় তো স্বভাবে ম্যাদা মারা ভাবটা রয়েই গেছে। গুরুত্ব দিল না সে। আজ অবধি কি কোনো গোলমাল হয়েছে? ধীরে সুস্থে গলি পেরিয়ে বড় রাস্তায় এলো সে। আর ঠিক তখনই উল্টো দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। পুলিশের উর্দি পরা দুজন লোক তার দিকে তাকিয়ে কি যেন একটা বলাবলি করছে। তবে কি পুলিশ সব জেনে গেল? আজ কি ফাঁদ পেতেছে তার জন্য? ভয়ে ভাবনার শরীরটা কেঁপে উঠল তার। কোনোভাবে বাড়িতে খবরটা জানতে পারলে হয়তো মা আর বাঁচবে না। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। 7-5 না ভেবেই উঠে পড়ল সে। আর বসার সঙ্গে সঙ্গেই প্রায় চমকে উঠল। দিদি, তুই এই গাড়িতে? এটা কার গাড়ি? এখন সবকিছু তোমার ওপর নির্ভর করছে। মৃদু হাসলেন সেনাপতি। তুতলে উঠল সুবেশ। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি তো একটু বিকেলের ঝোঁকে ঘুরতে এসেছিলাম। দিদিকে জিজ্ঞেস করুন না। পেটটা উঁচু হয়ে আছে, ভেতরে মনে হয় কিছু আছে, একবার দেখি তো। চমকে উঠে পেটে হাত দেয় সুবেশ। বিশ্বাস করুন স্যার, কিচ্ছু নেই, ভেঙে পড়া গলায় বলে সে। দিদি, তুই কিছু বল না। স্কুলে পড়া ভদ্র ছেলের মুখোশ পরে এই বয়সে এসব অবৈধ জিনিসপত্র পাচারে হাত পাকিয়েছ, আর তুমি কিছু জানো না? কঠিন হয়ে ওঠে সেনাপতির গলা।
এটা আমাদের বিশ্বাস করতে হবে? আপনারা আপনারা পুলিশের লোক, কিন্তু দিদি, দিদি আপনাদের সঙ্গে কি করছে? সে কথা পরে সময় মতো বলবো। তুমি কি জানো এর শাস্তি? বাড়ি, স্কুল, বন্ধু বান্ধব সবাই জেনে যাবে। পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবে তো? হঠাৎই ভ্যা করে কেঁদে ফেলে 16 বছরের কিশোর ছেলেটা। বাবা গরিব, কিন্তু আমার অভাবের সংসারে ভালো লাগতো না। টাকার দরকার ছিল, অনেক অনেক টাকা। অভিক, সুতনু, পরাগদের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওদের মতো আমারও একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকবে, কিন্তু টাকা না থাকলে গার্লফ্রেন্ড পটে না। বাইকটাও বাবা কিনে দিল না। প্রিন্সেস কি শুধু তোর একার প্রেমিকা? তুই ঠিক জানিস ভাই, এতক্ষণে বলে উঠল ফাল্গুনী। ফাল্গুনীর হাত ধরে সুবেশকে বাড়ি ঢুকতে দেখে চমকে উঠল অরুণা। পরস্পর বিরোধী চিন্তাধারার অধিকারী ভাই বোনের মধ্যে হঠাৎ এমন ভাব হলো কিভাবে? সুবেশ জন্মানো স্তক, সে নিজেও চেয়েছে দুই ভাই বোন যেন পরস্পরের থেকে আলাদা থাকে, আর ছেলেকে তৈরিও করেছেও সেভাবে। বাবা এক হলেও মা তো আলাদা, তাহলে কেন তার ছেলে ওই মেয়ের সঙ্গে মিশবে? বেশি আদর দিলে ভবিষ্যতে সম্পত্তির হিসেব নিয়ে সমস্যা বেশি হবে। কড়া চোখে ছেলের দিকে তাকিয়ে অরুণা বলল, তুই নিজের ঘরে যা, আমি একটু ফাল্গুনির সঙ্গে কথা বলবো। তোমার কথা মানেই তো রকমারি কাজের ফিরিস্তি, গম্ভীর মুখে বলল সুবেশ। ও কাজ খানিকক্ষণ পরে করলেও তেমন একটা অসুবিধা হবে না। দরকার হলে আমি সাহায্য করব, কিন্তু এই মুহূর্তে দিদি আমার ঘরে যাবে। দিদির সঙ্গে আমার কিছু জরুরি দরকার আছে, পড়াশোনা সংক্রান্ত। অরুণার চোখের সামনে দিয়ে সুবেশের হাত ধরে চলে গেল ফাল্গুনী। অবাক চোখে তাকিয়ে রইল সে। আদরের ছেলের মুখের ওপর বলতে পারল না কিছুই। তুই নিশ্চিত তো ভাই? আমার নামটা গোপন থাকবে তোরে দিদি? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিছু জানতে পারলে হয়তো আমায় আত্মহত্যা করতে হবে। স্কুল থেকে টিসি দেবে, আমার কেরিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। বাবা মায়ের চোখে ঘৃণ্য দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমি বাঁচতে পারবো না। আমার কিছু হবে না তো? কেউ কিছু জানতে পারবে না তো? বল না দিদি ভাই। কিচ্ছু হবে না, উনি তো বললেন তোর নাম ঠিকানা গোপন থাকবে। এই ক্রিমিনালরা নটোরিয়াস হলেও তোর নিজের দিদি আছে তো? দিদির ওপর ভরসাটুকু রাখ, পারবি রাখতে? সুবেশের হাত দুটো চেপে ধরল ফাল্গুনী। চিন্তা করিস না, আমি পাশে আছি সব সময়। দরজায় কান পেতেছিল অরুণা। এমনিতে বাড়ির দরজা কম দামি কাঠের তৈরি, ভেতরে কেউ কিছু বললে দিব্যি শোনা যায় কান পেতে। কিন্তু এরা দুজন এমন ফিসফিস করে কথা বলছে যে বোঝা তো দূরের কথা, সে শুনতেই পাচ্ছে না কিছু। দিদি, প্রিন্সেস কি তবে? তুই তখন যে বললি আমার সঙ্গে এরকমটা করলো কেন? আমি ওর কি ক্ষতি করেছিলাম? তুই ওর বাড়ি চিনিস? এখনই আমায় নিয়ে যেতে পারবি? দূর থেকে দেখেছিলাম একবার, ভেতরে ঢোকার সাহস পাইনি। খুব বড় লোক তো ওরা। প্রিন্সেস আমায় বলেছিল নিজের বাবাকে খুব ভয় পায়, তাই চাইলেও ভেতরে নিয়ে যেতে পারবে না। ওর বাবা নাকি বন্ধু বান্ধব পছন্দ করে না। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাল্গুনী। আর তুই সেই কথা না ভেবে চিনতে অন্ধভাবে বিশ্বাস করে নিলি? চল আমার সঙ্গে। আবার কোথায় যাচ্ছিস তোরা দুজনে? মা, আমি বড় হয়েছি আর দিদিও সাবালিকা। অরুণার দিকে স্থির চোখে তাকায় সুবেশ। তাই মনে হয় তোমার এত প্রশ্ন করা দরকার নেই। সব সময় একটা কাজে যাচ্ছি, মিটলেই বাড়ি ফিরে আসব। পিছন থেকে অরুণার রাগী গলা শোনা গেল। আজ তোর বাবা আসুক একবার, তারপর দেখব এত মুখে মুখে কথা বলার সাহস কোত্থেকে পাস তুই। গেটটা ভেজানো, খুলে ভেতরে ঢুকে পড়ল দুই ভাই বোনে। বার দুয়ে কলিং বেল বাজানোর পর একজন চাকর, স্থানীয় লোক এসে দরজা খুলে দিল। পেছনে দেখা গেল একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ঝোলা গোফওয়ালা লোককে। এই সম্ভবত বাড়ির মালিক। দুজনকে একসঙ্গে দেখে গম্ভীর মুখে বললেন, এখন কোনো পুজো আচ্চা নেই, চাঁদা টাদা চেয়েও না যেন, হবে না। আমরা চাঁদা চাইতে আসিনি কাকু, আপনি ভুল করছেন, শান্ত গলায় বলল ফাল্গুনী। প্রিন্সেস বাড়ি আছে? কে প্রিন্সেস? চাঁদা চাইতে আসেনি জেনে নরম গলায় বললেন ভদ্রলোক। এখানে তো ওই নামে কেউ থাকে না। পরক্ষণে একটু ভেবে বললেন, প্রিন্সেস কি তোমাদের কুকুরের নাম? হারিয়ে গেছে? ফস করে বলল সুবেশ। কুকুর কেন হতে যাবে আঙ্কেল? দিদি আপনার মেয়ের কথা বলছিল। একটু গম্ভীর মুখখানা, পরক্ষণে হো হো হাসিতে ফেটে পড়লেন। সন্ধেবেলা দিবাস্বপ্ন দেখছো নাকি ছোকরা? আমার কোনো মেয়ে নেই, একটি মাত্র ছেলে। গোটা পাড়া জানে। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারো। এই বাবলু, এদিকে আয় তো। গাটা গোটা চেহারা ছেলেটা বেশ গম্ভীর মুখে বাবার পাশে এসে দাঁড়ালো। অচেনা আগন্তুক কোনো কালেই তার পছন্দ নয়।
ফাল্গুনির দিকে তাকাতেই মুখখানা তার হাসি হাসি হয়ে উঠল। চোখ কচলানো নাটক করে বলল, কাকে হেরি সম্মুখে? এতদিন বাদে তবে ম্যাডামের পায়ের ধুলো এ অধমের বাড়িতে পড়ল। বাবা, তোমায় আগে বলেছিলাম না, এই সেই ফাল্গুনি, পড়াশোনায় খুব ভালো, আমার ক্লাসমেট, নিজে একাকী নোট বানায়, একদম ইউনিক। আয় ভেতরে আয়, তোর জন্য আমি আজ স্পেশাল মিষ্টি প্রিপারেশন বানাবো। আরে তুমি বাবলুর কলেজের বন্ধু, আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো। ঝোলা গোপ আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। চিঠিগুলো চারপাশে ছড়িয়ে শ্বেত পাথরের মেঝের ওপর উদাসীন ভঙ্গিতে বসে আছে ফাল্গুনি। সে নিশ্চিত এর ভেতরেই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। মায়ের মৃত্যুটা হয়তো বাইরে থেকে দেখতে স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকের অভ্যন্তরে রয়েছে মানসিক নির্যাতন, অবিচারের ইতিহাস। কিন্তু গল্পটা কোথায়? গল্পের পুরোটা জানলে তবেই না ছকখানা পরিষ্কার হবে। চিঠি যতই মনের আয়না হোক, এখানে তো তা নয়। অরুন্ধতী যা লিখেছেন সবই সাংকেতিককে, আর সেখানে এসেই বারবার ঠেকে যাচ্ছে ফাল্গুনি। অরুন্ধতীর বিশাল ছবির সামনে দাঁড়িয়েছিল সেনাপতি, একাকী। তোমার কি মনে হয় অরু, সত্যটা সে আবিষ্কার করতে পারবে? জেদ থাকলেই পারবে। একমাত্র জেদই পারে ফাল্গুনিকে মায়ের মৃত্যু রহস্যের মুখোমুখি দাঁড় করাতে। তুই আবার এখানে এলি যে? কাবেরী দেবী লাঠি ঠুকঠুক করে ফাল্গুনির দিকে এগিয়ে এলেন। খাবি কিছু? খাবার চাই না, শুধু উত্তরটুকু পেলেই হবে। সব তো চুকে বুকে গেছে, কেন আর পুরনো কথা তুলে তোর বাপকে কষ্ট দিতে চাস? যা হওয়ার তা তো হয়েই গেছে। নতুন করে তোকে আর আমার বলার কিছু নেই। যা বলার ছিল সব আগেই বলে দিয়েছি। সব কথা তো বলনি ঠাম্মি, যেটুকু না বললে নয় কেবল সেটুকুই জানিয়েছ। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি সবার জন্য মা কেবল করেই গেছে, বদলে কি পেয়েছে? অভিযোগ আর অবহেলা। চোখ সরু করে খানিকক্ষণ নাতনিকে মাপলেন বৃদ্ধা। এসব তোকে কে বলল? শুধু একা তোর মাই ত্যাগ করেছে, আমরা বুঝি কিছুই করিনি? সংসার কেবল একজনের ত্যাগে চলে না, বুঝেছিস ফুলগু? মানুষ যা বলে তার সবটাই সত্যি ভেবে বিশ্বাস করতে নেই। বাইরে থেকে দেখে মনে হওয়া সত্যের মাঝেও প্রচুর জল মেশানো থাকে। কে বলেছে তোকে এসব? উত্তর না দিয়ে বলল ফাল্গুনি, পিসির বিয়ের যাবতীয় গয়না তো মাই নিজের স্ত্রী ধন থেকে দিয়েছিল। মা দিল আর অমনি তোমরা নিয়ে নিলে। একবারের জন্য মনে হলো না এগুলো হাতে করে তুলে দিতে মেয়েটার বুকের ভেতর কতখানি কষ্ট হচ্ছে? গরিবের ছেলেকে প্রেম করে বিয়ে করার সময় মনে ছিল না গরিবের সংসারে থাকতে গেলে অমন একটু আধটু হয়? মেয়ের বাপ গয়নার পুটলিটুকু ঠেকিয়ে দায় চোকালেন, একবারও জামাইকে ঘরে ডাকলেন না। ছেলেটা আমার কোনো আদর আপ্যায়নই পেল না। বিরক্ত মুখে বললেন বৃদ্ধা, আমরা তো আর দেখে শুনে বরণ করে বউ ঘরে তুলিনি যে নিজেদের কাজকর্ম ছেড়ে বাড়ির বউয়ের মনের খবর রাখতে যাব। 3 বেলা খেতে দিয়েছি, পরনের কাপড় দিয়েছি, এই অনেক। যা তো মেয়ে, পুরনো কথার ঘাটতে বসিস না। গয়নার পুটুলি? তার মানে সব গয়না সমাপ্তি পিসিকে দেওয়া হয়নি? বাকি গয়না তবে কোথায় গেল? এসব জেরা তোর বাপের ভিটেতে গিয়ে কর। আমি নিজের ভিটে নিজের মতো থাকি, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। একজন তো এত বছর পর একটা মেয়ের ঢিপি বিয়ে চিলেকোঠায় বসে থেকে থেকে পাগলামি করে চলে গেল। খোকা আবার এসে বলে কি না মাথার অসুখ হয়েছে বলে চিলেকোঠায় থাকতে বলবে। তোর পাগল বউয়ের জন্য মায়া হতে পারে, আমরা তো আর পাগলের সঙ্গে এক ছাদের নিচে বাস করতে পারি না। আবার বলে কি ডাক্তার দেখাবে, পাগলকে ডাক্তার দেখালে বুঝি সুস্থ হয়ে যাবে? আপন মনেই খানিক গজগজ করে বৃদ্ধা। কোলে পিঠে করে মানুষ করা মেয়ে আবার বড় হয়ে মায়ের জিনিস কোথায় গেল তার কৈফিয়ত নিতে আসে বুড়ি ঠাকুমার কাছে। বেঁচে থাকলে আর কত কি যে দেখতে হবে। তোর মায়ের কোনো গয়না আর আমার কাছে ছিল না, হলো তো শান্তি এবার। একটা দীর্ঘশ্বাস ফেললো ফাল্গুনি, তারপর উঠে দাঁড়ালো। এত উল্টোপাল্টা কথার মাঝে একটা তথ্য মিলল, মা সত্যি বড়লোকের মেয়ে ছিল, বাবাকে ভালোবেসেই। সে পুটুলির খানিকটা গয়না এখনো আছে, কিন্তু কোথায়? আর চিলেকোঠা? জীবনের শেষ সময়টা মা চিলেকোঠায় থাকতো, ওখানে মিলবে গল্পের হারানো সুতো। আজও বেশ রাত করে বাড়ি ফিরল সে। হঠাৎ ছেলের বদলের পর থেকে অরুণ আর খুব বেশি ঘাটায় না ফাল্গুনিকে। তার দৃঢ় বিশ্বাস পেটের ছেলের এহেন বদলের পেছনে ওই মেয়েরই হাত রয়েছে। তবে একদিক থেকে সেটা ভালোই হয়েছে,
ফল্গুর জন্য এই মুহূর্তে নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সে, মেলাচ্ছে সুতোগুলো। খামোখা কৈফিয়ত দিতে ইচ্ছে করে না আর। চারপাশে একবার তাকিয়ে দেখে নিল সে, তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ধীরে। ভয় আর উত্তেজনা মিলেমিশে গেলে যেমনটা হয়, আজ ফাল্গুনির বুকের ভেতর তেমনই অনুভব। পায়ে পায়ে চিলে ওঠার ঘরের দিকে এগিয়ে গেল সে। বহুদিনের পুরনো মরচে পড়া তালা ঝুলছে একটা, সজোরে টান দিল সে, খুলে গেল সঙ্গে সঙ্গে। একপাশে তালা রেখে ঢুকে পড়ল ভেতরে। বহুদিনের বন্ধ ঘর, ঘর জুড়ে ভ্যাপসা গন্ধ পাক খাচ্ছে। বেরিয়ে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সে, জানে এই মুহূর্তে কেউ তাকে খুঁজবে না। আস্তে ধীরে ঢুকলো ভেতরে, মোবাইলের ইনবিল্ট টর্চ জেলে খুঁজতে লাগলো মায়ের শেষ চিহ্ন হিসেবে কিছু মেলে কিনা। দেখা শেষে কুলুঙ্গির ভেতরটায় হাত ঢুকিয়ে দিল সে, হাতে ঠেকলো কিছু একটা। তাড়াতাড়ি বের করে ওড়না দিয়ে ধুলো ঝাড়তে লাগলো সে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। এমন কিছু একটার আশাতে এসেছিল, কিন্তু একবার খুঁজে মিলে যাবে ভাবতেই পারেনি। ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল খানিক। এবার নিশ্চয়ই সে বুঝতে পারবে মায়ের সঙ্গে ঠিক কী হয়েছিল, কেন অসময় তাকে ফেলে মাকে চলে যেতে হলো। ভোরের দিকে চোখটা ঘুমে জড়িয়ে এলো তার। ডায়েরিটা বুকে নিয়েই ঘুমিয়ে পড়ল ফাল্গুনি। ঝুড়ো পাতাগুলো স্বপ্নে হানা দিয়ে যেন বলে যাচ্ছিল, জীবন অত সহজ নয়, কিন্তু এই বাড়িতে ইচ্ছে হলেও নিশ্চিন্তে ঘুমানোর উপায় নেই। আলো ফুটতে না ফুটতেই অরুণার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আজ যদিও সবার ছুটি, তবুও এজন্যই তো বলে মানুষ অভ্যেসের দাস। উঠে পড়ল ফাল্গুনি, ডায়েরিটা সযত্নে গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে নিল। আজ তার মুখোমুখি বসার দিন। ধীর পায়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল সে। বেতের চেয়ারে বসে সুজন খবরের কাগজ পড়ছিল। ডিজিটাল ইন্ডিয়ার যুগে পৌঁছেও খবরের জন্য সে কাগজের উপর ভরসা রাখে। কয়েকটা কথা ছিল তোমার সঙ্গে। তোর কি হয়েছে বলতো? সবসময় এত গম্ভীর হয়ে থাকিস কেন? অরুণাও বলছিল সেদিন তুই নাকি আজকাল রাত করে বাড়ি ফিরছিস, যা খুশি করছিস, যেখানে ইচ্ছে যাচ্ছিস। কদিন থেকে আমিও ভাবছিলাম তোর সঙ্গে বসে একটু কথা বলবো। স্বাধীনতার অপব্যবহার করলে কলেজ ছাড়িয়ে দেব, কিন্তু ফাইনাল ইয়ারে পৌঁছানো মানে ডানা গজানো নয়। একটা কথা মনে রাখিস, মায়ের বিরুদ্ধে গিয়েও তোকে কলেজে ভর্তি হতে আমি সাহায্য করেছি। নতুন মা বাবা, আমার মা তো সেই কবেই। ছাড়ো সব কথা, মেনে নিয়েছি ভাগ্যের দোষ বলে। কলেজের ফিসটা আমি কিন্তু টিউশন করে বেশিরভাগটা দিয়ে থাকি। যাক সে কথা। মার কি সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছিল বাবা? কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তুমি কনসাল্ট করেছিলে? সে প্রেসক্রিপশনগুলো দেখাবে একটু। কি মনে হয় তোর আমায় দেখে? নার্ভাস ভঙ্গিতে হাসলো সুজন। এত বছর বাদেও সে প্রেসক্রিপশন যত্নে আগলে রাখবো কেন? অতীতের বন্ধ পাতা খোলার এত কি দরকার পড়লো তোর? তাছাড়া তোর মাকে কোনো রকম সাইকিয়াট্রিস্ট দেখায়নি, অত টাকা ছিল না আমার। তাছাড়া চারপাশে বল না বল, অত শত পাগলের ডাক্তার পাওয়া যেত না। আর কেউ পাগল হলে তাকে ঘরে বন্দি করে রাখাই নিয়ম ছিল। একটু চড়া সুরে কথাগুলো বলল সুজন। ততক্ষণে রান্নাঘরের কাজ ফেলে অরুণা দৌড়ে এসেছে। সাত সকালে বাবা মেয়ে মিলে ঝামেলা করছো কেন? ছুটির দিনটা কি একটু নিশ্চিন্তে কাজও করতে দেবে না? অরুণা, তুমি কাপড়ের থলেটা দাও, বাজারটা সেরে আসি। একটু চিকেন আনবো ভাবছি, ছেলেটা ভালোবাসে। আর একটু মাছ নেব কি? একটা দিন ডিম দিয়েও খাওয়া চলে যায়, গম্ভীর মুখে বলল ফাল্গুনি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর পাওয়াটা অনেক বেশি জরুরি। তোমার কি মনে হয় না একটু বেশি তুমি বাড়াবাড়ি করছো? থমথমে মুখে বলে ওঠে অরুণা। এটা আমার বাড়ি, আমার সংসারের সিদ্ধান্ত এবার তুমি নেবে নাকি? অবজ্ঞা ভরে ফাল্গুনির দিকে তাকায় সে। বাজারের ব্যাগ এনে দিচ্ছি, তুমি বেশি দেরি করো না। চিকেনের লেগ পিস দুটো নেবে কিন্তু, দুবেলা দুটো সুবেশকে দিতে হবে। লেগ পিস ছেলে ভালো খায়, একটু দেখে শুনে এনো। এই আলোচনা ছেড়ে উঠতে পারলে নিজেও বাঁচে সুজন। চটপট উঠে দাঁড়ালো সে। ঠিক তখনই ফাল্গুনির কথাগুলো শুনল, আর পাটা আটকে গেল মেঝের সঙ্গে। বাড়িটা বোধহয় আপনার একার সম্পত্তি নয় নতুন মা, আমারও। আপনি এসেছেন বিবাহ সূত্রে, আর আমি এখানে জন্মেছি। তাই এই বাড়ির ওপর আপনার অধিকারের তুলনায় আমার অধিকার কিঞ্চিত হলেও বেশি। আর বাবার ওপরেও। আপনার থেকে বাবাকে আমি বেশি দিন চিনি। তাছাড়া আমার মায়ের বাবার দেওয়া গয়নাগুলোর খানিকটা পিসির অঙ্গে, আর দুই একটা বোধহয় আপনার অঙ্গেও বিবাহ সূত্রে শোভা পেয়েছে। এতগুলো কথা আপনাকে বলার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আপনি আজ বাধ্য করেছেন কথাগুলো বলতে। বাবার সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা আছে, আর সেটা আজই বলবো। স্তম্ভিত হয়ে গেল অরুণা।
এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই সে একচ্ছত্র সাম্রাজ্যের অধিপতির মতো আচরণ করে এসেছে। কিন্তু আজ পরক্ষণে সে সুজনের দিকে তাকালো। তোমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমায় এতগুলো কথা শোনালো, আর তুমি কিছু বলবে না? নতুন মার সঙ্গে এভাবে কথা বলা ঠিক হচ্ছে কি? যতই হোক বয়সে বড়, ছোট থেকে তোর খেয়াল রেখেছে। উনি কি খেয়াল রেখেছেন তা ওর থেকে ভালো আর কেউ জানে না। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, ওর সঙ্গে নয়। যেচে কথা বলতে এলে কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এতগুলো কথা একসঙ্গে কখনো কারোর কাছ থেকে শোনেনি অরুণা। ধম করে ফাল্গুনিকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু আজ ফাল্গুনি সিদ্ধান্ত নিয়েছে সে থামবে না। তার চাউনিতে এমন কি এক ছিল যে আস্তে ধীরে অরুণা রান্নাঘরের দিকে চলে গেল। মাকে তো তুমি ভালোবেসে বিয়ে করেছিলে বাবা, তাহলে দিনের পর দিন এত অবহেলা কেন? কেন এত দূরত্ব? অন্তত পক্ষে একবারের জন্য তার কষ্টটা বুঝতে চেষ্টা করলে না কেন? কেন বাবা? পোস্টপার্টাম ডিপ্রেশন কি আদৌ হয়েছিল মায়ের? অবাক দৃষ্টিতে যুবতী মেয়ের দিকে তাকাই সুজন। তোর সঙ্গে এসব নিয়ে আলোচনা করা ঠিক নয়, যেহেতু বহু পূর্বেই সব চুকে বুকে গেছে। কিন্তু সত্যি কি তোর মায়ের আমাকে আর প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল আমার সাহচর্য? ছাড়ো সব কথা। যে মানুষটা আজ আর পৃথিবীতে নেই, যে আমার একমাত্র মেয়ের জন্মদাত্রী, অতীত টেনে এনে তাকে কলুষিত করার কোনো অধিকার নেই আমার। তুমি কি সেনাপতি কাকার কথা মিন করতে চাইছো? খানিকক্ষণ যেন বাকরুদ্ধ হয়ে গেল সুজন। সম্বিত ফিরে পেয়ে তুতলে উঠল। তুই তুই ওকে চিনলি কিভাবে? অনেকক্ষণ কেটে গেছে চুপচাপ। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ কেবল সময়ের বয়ে চলার খবর দিয়েছে। আমি তো চেয়েছিলাম তোর মাকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধতে, দুজনে মিলে হারিয়ে যেতে। পেতে চেয়েছি চেনা দুনিয়ার ভিড়ে অন্য এক দুনিয়ার খোঁজ। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? বিয়ের পর কতগুলো বছর ধরে কেবল একটা মাত্র সন্তানের জন্য অপেক্ষা করেছি, বাবা ডাক শোনার জন্য। ভেতর থেকে ভেঙেছি, কিন্তু ওকে কখনো মন খারাপ করে থাকতে দিইনি, কখনো বুঝতে দিইনি বাবার বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে বলে ওর আদর এখানে কমে গেছে। যেদিন তোর আসার খবর পেলাম সেদিন তো মনে হলো খুশিতে পাগলই হয়ে যাব। আপন মনেই বলে যাচ্ছিল সুজন। তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়েছিল ফাল্গুনি। লক্ষ্য করছিল মুখের প্রতিটা রেখার ওঠা পড়া। ওর পছন্দের মিষ্টি আনলাম বাড়িতে, আগলে আগলে রাখতে শুরু করলাম। কিন্তু কে জানে কেন তোর জন্মের পর থেকেই ওরু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। আচমকা আচমকা ভয় পেত, মাকে দেখলে বোনকে দেখলে কেমন একটা উদ্ভ্রান্তের মতো আচরণ করত। দেখে শুনে ডাক্তার বললেন পেশেন্টের সম্ভবত পোস্টপার্টাম ডিপ্রেশন শুরু হয়েছে, খুব যত্নে রাখতে হবে। গরিব ঘরের লোকজন অত বোঝে না। সোজাসুজি বলল, মা তোর বউ পাগল হয়ে গেছে। তবু আমি কারোর কথা মানিনি। নিজের ওই সামান্য রোজগার থেকে একজন নামকরা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি দেখলেন, ওষুধও দিলেন, ফলো আপের জন্য আসতে বললেন। কিন্তু কোনো কিছুই বদলাচ্ছিল না। দিনে দিনে অরু আরও ভীতু হয়ে পড়ছিল। মা বোনের হাতে পর্যন্ত তোকে দিতে চাইতো না। কেন দিতে চাইতো না, কেন এত ভয় পেত, সে খবর রেখেছিলে কখনো? নাকি পাগলের কাণ্ড কারখানায় কে এত মনোযোগ দেয় ভেবে আস্তে ধীরে নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছিলে? পাগলামির কোনো কারণ হয় না। খামোখাই আমাকে তুই দোষারোপ করছিস। আমার মা বোন তোর কি ক্ষতি করে দিত? ঠাকুমার হাতেই তো বড় হলি। সেদিন মা ফোন করেছিল, তুই তো এর মধ্যে বার দুই মায়ের কাছেও গিয়েছিলি। সত্যটা যে আমাকে জানতেই হতো। হাসলো ফাল্গুনি। বিয়ে তো করলে ভালোবেসে, কিন্তু আগলে রাখতে পারলে কই? কোনোদিনই মা পাগল হয়নি বাবা। নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তোমার আড়ালে মাকে ভয়ে দেখানো হয়েছে, যাতে মা নিজের অধিকার আদায়ের জন্য কখনোই মুখ না খোলে। বাপের বাড়ির আদর বঞ্চিত একটা মেয়ে নিজের শ্বশুর বাড়িতে ধীরে ধীরে একা হয়ে পড়ছিল, আর বাড়ির একমাত্র ছেলে হিসেবে তোমার মা বোন সহজেই তোমায় এক্সপ্লয়েট করছিল। তুই কি ভাবছিস আমার মা বোনের নামে উল্টোপাল্টা বললেই তোর মায়ের অন্যায়কে ডিফেন্ড করতে পারবি? সে তো সব জেনেই আমার কাছে এসেছিল। আর্থিকভাবে সচ্ছল নই জেনেই ভালোবেসে আপন করেছিল। কিছু বছর অভাবের সঙ্গে লড়েই সেই ভালোবাসা মিথ্যে হয়ে গেল। বড়লোক সেনাপতির সঙ্গে দেখা করার আগে একবারও ভাবলো না তার এই সিদ্ধান্তে আমার কতখানি কষ্ট হতে পারে। রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি, বিছানায় শুয়ে ছটফট করেছি। সে খবর রেখেছে কেউ?
আর তুই এখন নিজের মাকে ছেড়ে আমার পরিবারের লোকজনের নামে দোষ চাপাচ্ছিস। তুমি নিজেই তো বললে মা তখন পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছে, মানসিকভাবে অস্থির, কোনটা ঠিক ভুল বুঝতে পারে না। সেই সময় যদি সিদ্ধান্ত না নিতে পেরে ভুলভাল কিছু করেও বসে, তাহলেও কি নিজের ভালোবাসার প্রতি সন্দেহের উদ্রেক হওয়া উচিত, নাকি সব ভুলে উচিত তাকে আগলে রাখার? ও সব পাগলামি কেবল একটা নাটক ছিল। আসল কথা হলো অরু আমার কাছ থেকে পালাতে চাইছিল, সেই জন্যই তো চিকিৎসা বন্ধ করে চিলেকোঠার ঘরে আটকে রেখেছিলাম। ওরও জানা দরকার যে মানুষ নিজের সব কিছু দিয়ে ভালোবাসতে পারে, তার ঘৃণাও কতখানি তীব্র হয়। কথাগুলো পরস্পর বিরোধী হচ্ছে না বাবা? একবার ভেবে দেখো তো, তুমি কি কখনো জানতে চেষ্টা করেছিলে কেন মা সেনাপতি কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিল? আমার জানার কি দরকার? আমি তো বাড়তি মানুষ, সুখ দিতে পারি না। দিনে দিনে এটুকু বেশ বুঝতে পারছিলাম তার জীবনে আমার মতো সাধারণ মানুষের প্রয়োজন ফুরিয়েছে। দুঃখের কথা কি জানো বাবা, তোমার একটা ভুল ধারণার জেরে আমার মায়ের জীবনটাই চলে গেল, আর সেই সঙ্গে আমিও বঞ্চিত হলাম মায়ের স্নেহ থেকে। অথচ আমিও তো মায়ের আঁচলের নিচে বড় হতে পারতাম, মায়ের হাতে খেতে, মায়ের কোলে শুয়ে ঘুমোতে পারতাম ঘুম পাড়ানিয়া ছড়া শুনতে। একটা বার যদি তুমি আসল ঘটনা যাচাই করে দেখতে, শেষের দিকে ফাল্গুনের গলাটা কেমন কাঁদো কাঁদো হয়ে এলো। জানো কেন সেনাপতি কাকার সঙ্গে মা দেখা করতে গিয়েছিল? কেন? যন্ত্রচালিতের ভঙ্গিতে বলে উঠল সুজন। আমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে। মা আমার ভবিষ্যৎ নিয়ে ভীষণ রকম ভয় পেত। দাদুর মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে পুরো সম্পত্তির মালিকানা মায়ের হাতে আসে, আর সেই সম্পত্তির সলিসিটর ছিলেন সেনাপতি কাকা। জীবিত অবস্থায় মেয়ের বাড়িতে প্রবেশ করায় নিষেধাজ্ঞা জারি করলেও অত বড় সম্পত্তি প্রাণে ধরে দাদু অন্য কাউকে দিতে পারেনি। অপত্য স্নেহ বুঝি একেই বলে। তার মানে ওই বিরাট সম্পত্তি, গার্ডেন রিচের ওই বাড়ি, সব এখন কোথায়? আছে যত্নে সেনাপতি কাকার তদারকিতে। কিন্তু এই বিশাল সম্পত্তি যদি তোমার মা বোনের হাতে পড়তো, তাহলে হয়তো আমার জন্য কানাকড়িও বাঁচত না, যেমনভাবে মায়ের গয়নাগুলো। তুমি কি বসে বসে মেয়ের বাক্যিবান শুনবে, নাকি বাজারেও যাবে? রান্নাঘর থেকে অরুণার ব্যঙ্গ তীক্ষ্ণ স্বর ভেসে এলো। এত বেলা চিকেন পাবে কিনা ঠিক নেই, অন্তত পক্ষে মাছটুকু নিয়ে এসো। ছুটির দিন বলে কথা, সুবেশ নইলে কিন্তু ভাতে বসবে না। ডিমের মামলেটে তরকারি করো লাঞ্চের জন্য, খেলে খাবে নইলে নয়। সব সময় তোমার ছেলের মর্জি বুঝে আমায় চলতে হবে নাকি? উঠে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দেয় সুজন। বল, কোথায় গেল অরুন্ধতির বাবার অত সম্পত্তি? শুধু সম্পত্তির খোঁজটাই দরকার তোমার? আমার মায়ের কেন এইরকম পরিণতি হলো জানার আগ্রহ নেই? ভাবতেই অদ্ভুত লাগছে। তুমি একদিন মাকে ভালোবেসেছিলে, আগলে রাখার শপথ নিয়েছিলে, নাকি ভালোবাসার আড়ালে মায়ের বিপুল সম্পত্তি হাতানোই আসল উদ্দেশ্য ছিল? নইলে পিসি ঠাম্মা যখন মায়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছে, কষ্ট দিয়েছে, মানসিকভাবে আঘাত করেছে, তখন অমর নির্লিপ্ত থাকতে পারতে কি? একের পর এক অভিযোগ করে চলেছিস দেখছি, প্রমাণ আছে কিছু? মরিয়া হয়ে বলে সুজন। তুই যতই বল, আমি নিশ্চিত অরুর মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। এতদিন বাদে মিথ্যে বলতে যাব কেন? তোকে মিথ্যে বলে আমার কি লাভ? আর সম্পত্তির কথাই যদি বলিস, তোর জন্মের আগেও অরুকে আগলে রেখেছি অনেক দিন। ওর বাবা কখনো খোঁজটুকুও করেননি মেয়ে বেঁচে আছে কি না। আর ওর মৃত্যুর এতদিন বাদে জানছি অরুন্ধতির বাবা ওকে সব কিছু দিয়ে গেছে। এটা অস্বীকার করব না, অরুর গয়না আমার সংসারের কাজে লেগেছে। আর্থিক বল তো ছিল না, কি করতাম? কিন্তু বিশ্বাস কর, আমি কখনোই চাইনি অরু মরে যাক। যেদিন ওই ঘুমের ওষুধগুলো খেয়ে, ওই দিনটা আমি কখনো ভুলবো না। খানিকটা বাধ্য হয়েই চিলেকোঠার ঘরে আটকে রেখেছিলাম। ওষুধ মায়ের জিম্মায় রাখতাম। ইম্পালসিভ হয়ে পড়লে উপায় ছিল না, জানিস? আজও বুঝতে পারি না কিভাবে অতগুলো ওষুধ হাতে পেল। ও কি কোনোভাবে ওষুধগুলো ড্রয়ারে রাখতে দেখেছিল? যখন মানুষের মধ্যে বাঁচার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়, তখনই সে এমন কিছু করে বসে। হয়তো মাকে তোমরা প্রত্যক্ষভাবে খুন করনি, কিন্তু পরোক্ষভাবে তাকে ঠেলে দিয়েছ মৃত্যুর দিকে। পাগলিনী উপাধি দিয়ে কোলের সন্তান নিয়েছ কেড়ে। একলা ঘরে অবসাদ গ্রাস করেছে ধীরে ধীরে। বাঁচার ইচ্ছে হারিয়ে গেছে বন্দিনী থাকতে থাকতে। কি বা করতাম আমি? সেনাপতিকে নিয়ে সন্দেহ মনের গভীরে ছিলই। তার মধ্যে একদিন মা চোখের সামনে দেখেছে সজোরে তোকে জড়িয়ে ধরে অরু
ভয়ে কাঁপছে, আর তুই ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে প্রাণপণে চেষ্টা করছিস ছাড়া পাওয়ার। সেদিন শুধু নয়, আরেকদিন তোর পিসি বাড়িতে ছিল, দেখছে সে স্নান করতে যাওয়ার সময়ও অরু তোকে তোয়ালে মুড়িয়ে নিয়ে যাচ্ছে স্নানের ঘরে, চৌবাচ্চার পাড়ে রাখবে বলে। এমনটা কোনো সুস্থ মানুষ করে? বাড়িতে এতগুলো লোক আছে, দেখতে বললেই তো হতো। যদি তুই চৌবাচ্চার ভেতরে পড়ে যেতিস, কেউ জানতে পারতো? কিন্তু বাবা, এইসব কথাই তোমার কানে শোনা। চোখের সামনে কখনো দেখেছো এমন কোনো ঘটনা? এই ডায়েরিটা পড়ো, বহু পুরনো, কিন্তু হাতের লেখা মুক্তোর মতো। বেশিক্ষণ সময় লাগবে না। তোমার মনের ভেতরে যে প্রশ্নটা ডানা মেলছে, তার উত্তর এখানেই পেয়ে যাবে। কার ডায়েরি এটা? মায়ের। ছেলে কোঠায় বসে লেখা। পড়ে দেখো কিভাবে পিসি আর ঠাম্মা দিনের পর দিন মাকে ভয় দেখিয়ে কোণঠাসা করে মানসিক রোগী বানানোর চেষ্টা করে গেছে। কেন সেদিন মা আমাকে জড়িয়ে ওরকম কেঁপেছিল জানো? মুখের ওপর ঠাম্মা বলেছিল মেয়ের ঢিপি জন্ম দেওয়ার অপরাধে তোমার আবার বিয়ে দেবে, আমাকেও কেড়ে নেবে মায়ের কোল থেকে, দিয়ে আসবে কোনো অনাথ আশ্রমে। অন্তত বিয়ের খরচ তো লাগবে না। আর পিসি মায়ের বাকি গয়নাগুলো চেয়েছিল তোমার অলক্ষ্যে, মা রাজি হয়নি, বলেছিল মেয়েকে তো বিয়ে দিতে হবে। গয়না না পেয়ে দিনের পর দিন ভয় দেখাতো। তোর ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেব যখন, বুঝবি তখন কথার অবাধ্য হলে কেমন লাগে। স্নান সেরে ফিরে মেয়েটাকে দেখতে পাবি তো? দিনের পর দিন ঠিকমতো খেতে দেয়নি, আধ পেটা উপবাসে দিন কেটেছে। খবর রেখেছো তুমি? একটু কেক খেতে পছন্দ করতো, সেই কেক মুখের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তুমি জানতেও পারোনি, জানার চেষ্টাও করনি। তুমি কিছুই বুঝলে না বাবা, নাকি বুঝতে চাইলে না? জীবনভর মা বোনের কথা শুনে মাকে অবিশ্বাসী করে গেলে। মা তোমাকে হারানোর ভয় পেত বাবা, আমাকে হারানোর ভয় পেত। বড্ড ভালোবাসতো যে, আমাদের দুজনকে কেন্দ্র করে যে মায়ের দুনিয়া পাক খেত। আর তুমি, তুমি আজও মাকে নয় মায়ের সম্পত্তির হিসেব কষো। কেঁদে ফেলে ফাল্গুনি। কিছুতেই মানতে পারে না দিনের পর দিন এই বাড়িতে তার গর্ভধারিণী মায়ের ওপর কি অত্যাচারটাই না হয়েছে। আমি তোর মাকে ভালোবাসিনি, খেয়াল রাখিনি, সব মেনে নিলাম। দুবার সাইকিয়াট্রিস্টের চেম্বারে গেল আমার সঙ্গে, বলল না কেন সব কথা। কি করে বলবে? সেই দুবারই আমি ছিলাম পিসি কিংবা ঠাম্মার জিম্মায়। পাগল লোকজনের ভয়ে তুমি বাচ্চা নিয়ে যেতে রাজি হওনি। মা জানতো যদি কোনোভাবে সত্যিটা বেরিয়ে আসে তাহলে হয়তো আমার প্রাণ সংশয়। আমার প্রাণের বিনিময়ে মা পাগল হতেও রাজি ছিল, ভুলভাল ওষুধ খেতেও। ততদিনে তুমিও মায়ের ওপর বিশ্বাস হারিয়েছ, তাই বোধহয় তোমাকেও কিছু বলার সাহস পাইনি। রইল বাকি সম্পত্তির কথা। সেনাপতি কাকার সঙ্গে দেখা করে মা বলেছিল সব সম্পত্তি বেচে টাকাগুলো ব্যাংকে জমা রাখতে। কোনো গোপন সম্পর্ক নয়, সেনাপতি কাকার সঙ্গে মা দেখা করেছিল কেবলমাত্র আমার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, যাতে তোমার সঙ্গে ইমোশনাল গেম খেলে ঠাম্মা পিসি টাকাগুলো নষ্ট না করে ফেলে। নরম স্বভাবের মায়ের যে সরাসরি মুখের ওপর না বলার ক্ষমতা ছিল না। কেবল একবারই নিজের মেয়ের তাগিদে দিনের পর দিন সেই মাকে তুমি ভুল বুঝলে বাবা। একবার জানারও চেষ্টা করলে না মানুষটার মনে কি চলছে? আজ আমি সাবালিকা, সেনাপতি কাকা সব সম্পত্তি আমায় বুঝিয়ে দিয়েছেন। নামি কমপ্লেক্সে একটা বড়সড় ফ্ল্যাট, ব্যাংকের টাকা, স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমার নামে। এবারের কিছুরই আমার প্রয়োজন নেই, কেবল মায়ের ডায়েরিটা আর ছবিগুলো নিয়ে আমি এখান থেকে চলে যাব। অত বড় ফ্ল্যাটে তুমি একা একা থাকতে পারবে? আমরা সবাই তো একসঙ্গে থাকতে পারি, ঠিক এখনকার মতো। দরজা ঠেলে ঢুকে আসে অরুণা। মায়ের খুনিদের কোনো জায়গা আমার ফ্ল্যাটে নেই। শুধু কি ঠাম্মা পিসি? তুমিও তো বারবার এসেছো মায়ের কাছে, আসোনি? মামা মামির সংসার থেকে নিজের মুক্তির তাগিদে মাকে কোণঠাসা করে রেখেছো দিনের পর দিন। নানাভাবে বুঝিয়েছো মাকে, বিয়ে করে বাবা ঠিক কতখানি ঠকেছে। দিনের পর দিন সবাই মিলে কষ্ট দিয়েছো মাকে। ওই গয়নার ভাগ আমি চাই না, ওগুলো তোমারই থাক। এই ডায়েরির সূত্র ধরে চাইলে তোমাদের সবাইকে আমি পুলিশে দিতে পারি। এই ডায়েরির প্রতিটা পাতা ইঙ্গিত করছে কিভাবে তিলে তিলে আমার মাকে তোমরা শেষ করেছো। ভেতরে ভেতরে অনেক দিন আগেই মা শেষ হয়ে গিয়েছিল, শুধু প্রাণটুকু দেখেছিল, সেটাও সইল না। পুলিশে আমি দেব না তোমাদের। সারা জীবন বাড়িতে থাকবে আর প্রায়শ্চিত্ত করবে, ভাববে কিভাবে সব পেলেও নিজেদের ভুলে হারিয়েছ। এই তোমাদের শাস্তি। অরুণা ভাঙা গলায় বলে, সুজন, মা বোন স্বার্থপর হয় বুঝলাম, ছেলেকে সংসারে সুখীয়তা দিতে চায় না, কিন্তু তুমি
কেন এলে আমার সাজানো সংসার ভেঙে দিতে? আমায় বলতে অন্য কাউকে খুঁজে দিতাম তোমার জন্য। চিত্রার পিতের মতো দাঁড়িয়ে থাকে অরুণা। ফাল্গুনী বলে, আমি সব জেনে গেছি সেনাপতি কাকা, কিন্তু এদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আমি নেব না। সারা জীবন নিজেদের সঙ্গে চোখ মেলাতে পারবে না, এই ওদের শাস্তি। অরুন্ধতির বিরাট করে বাঁধানো ছবিটার সামনে যায় সেনাপতি। সেদিন আমি না পারলেও তোমার মেয়ে পেরেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তুমি আর শাস্তি পেয়েছো তো? ছোট্ট কিট ব্যাগটার মধ্যে ডায়েরিটা ঢুকিয়ে নেয় ফাল্গুনী, মায়ের ছবিগুলো। আজ থেকে সারাটা জীবন অনুতাপের আগুনে পোড়া আর পরস্পরকে দোষারোপ করেই তোমাদের নিয়তি হোক। জানবে, অন্তরিক্ষ থেকে একজন সবকিছু লক্ষ্য রাখছেন, তিনি কখনো তোমাদের ক্ষমা করবেন না। সদর দরজা পেরিয়ে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় ফাল্গুনী। একবার ভেতর পানে চায়, পরক্ষণে হনহন করে এগিয়ে হারিয়ে যায় দৃষ্টিসীমার আড়ালে। পেছনে ফেলে রেখে যায় একগাদা প্রশ্ন। ভালোবাসা আসলে কি? অনন্ত বিশ্বাসের পথে এগিয়ে যাওয়া? সুখে দুঃখে আগলে রাখা পরস্পরকে? আদৌ কি কখনো সুজন ভালোবেসেছিল অরুন্ধতিকে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।